নমস্কার বন্ধুরা। আজকের গল্প প্রতিশোধ। বিয়ের 11 বছর পর স্বামী আমাকে বন্ধা অপবাদে ডিভোর্স দিয়ে দিল। আমি বাধ্য হয়ে মায়ের কাছে ফিরে এলাম। এ বাড়িতে যে পরিচারিকা প্রতিদিন ঘর পরিষ্কার করতে আসতো, সে একদিন আমাকে বলল, শোনো, তোমার এই অবস্থার জন্য তোমার মাই দায়ী। কথাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে কি বলতে চাইছে কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু একদিন মায়ের শরীর হঠাৎ খুব বেশি খারাপ হয়ে গেল। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। তখন মায়ের ঘর থেকে কিছু টাকা নেওয়ার জন্য আমি তার ঘরে ঢুকলাম। আর ঘরে ঢুকেই এমন একটি জিনিস আমার চোখে পড়ল, যা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার নাম মানুষী। সেদিন আমার স্বামী অজয় সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে আসছিল, তখনও সে বাড়ি ফেরেনি। আকাশে কালো মেঘ জমেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। ছোটবেলা থেকে বজ্রপাত আর বিদ্যুতের শব্দে আমার ভীষণ ভয় করে, তাই অজয়ের জন্য খুব চিন্তা হচ্ছিল। এত রাত হয়ে গেল, তবুও সে বাড়ি ফিরছে না কেন? অবশেষে ভোরবেলা অজয় বাড়ি ফিরল। তাকে দেখেই যেন আমার বুকের ভেতরে প্রাণ ফিরে এলো। এতক্ষণ ভয়ে জমে থাকা চোখ দিয়ে হঠাৎ জল গড়িয়ে পড়ল। আমি বললাম, আজ আমি তোমার জন্য কতটা চিন্তা করেছি অজয়। এত রাত হয়ে গেল, তুমি বাড়ি ফেরোনি। বাইরে এমনি এত বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমার তো ভয়ে বুক কাঁপছিল। অজয় আমার হাত ধরে বলল, তুমি আমার জন্য এত চিন্তা করো, অথচ আমাকে একটা সন্তানের সুখ দিতে পারলে না। বলো, আর কতদিন আমি এভাবে নিঃসন্তান থাকবো? তারপর সে আমার দিকে না তাকিয়ে বলল, তোমার উপর আমার আর কোনো ভালোবাসা নেই, বরং তোমার প্রতি আমার ঘৃণা জন্মেছে। আমাদের বিয়ের এত বছর হয়ে গেল, কিন্তু তুমি আমাকে কি দিয়েছ? তার কথায় আমার বুকটা যেন ভেঙে গেল। অজয় আবার বলল, সন্তানের ইচ্ছাটা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমাদের বিয়ের এত বছর হয়ে গেল, অথচ তুমি আমাকে একটা সন্তানও দিতে পারলে না। এতদিন আমি এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলিনি, কারণ জানতাম এতে তোমার মনে কষ্ট হবে, কিন্তু আর পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি ইচ্ছা করে মা হতে পারিনি? তুমি তো জানো আমিও একটা সন্তানের জন্য কতটা অপেক্ষা করেছি। অজয় আমার কথা শুনল না। সে বলল, তোমার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই, তাই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তুমি চাইলে তোমার মায়ের বাড়ি চলে যেতে পারো, আমি সেখানেই ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। অজয়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হঠাৎ তার কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখ জলে ভরে এলো। যে অপরাধ আমি করিনি, সেই অপরাধের শাস্তি যেন আমাকে দেওয়া হলো। সারাটা রাত আমি কেঁদে কাটালাম। সকাল হতেই নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে কাউকে কিচ্ছুটি না জানিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মায়ের বাড়িতে যাওয়ার পথে শুধু একটাই কথা ভাবছিলাম, মা যদি জানতে পারে যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে মা কিভাবে এই আঘাত সহ্য করবে। সকাল সকাল আমি মায়ের বাড়িতে পৌঁছালাম। দেখলাম বাবা বসে খবরের কাগজ পড়ছে। আমাকে দেখি বাবা কাছে এসে বলল, কি হয়েছে রে, এত সকালে? সবকিছু ঠিক আছে তো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, বাবা, অজয় আমাকে ডিভোর্স দিতে চায়। আমার কথা শুনে বাবা সেখানেই মাটিতে বসে গেল। মা তখন রান্নাঘরে ছিল। বাবার পড়ে যাওয়ার শব্দ শুনে তড়িঘড়ি ছুটে এলো। আমরা তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে জানালেন বাবার হার্ট অ্যাটাক হয়েছে। কিছু ওষুধ দিয়ে ডাক্তার বললেন, এখন থেকে ওনার খুব যত্ন নিতে হবে, কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। ওষুধপত্র নিয়ে আমরা বাবাকে বাড়িতে ফিরিয়ে আনলাম। বাড়ি ফেরার পর আমি নিজেকে ভীষণ অপরাধী মনে করছিলাম। আমার জন্যই তো বাবার এই অবস্থা হয়েছে। মা আমার মুখের দিকে তাকিয়ে সব বুঝে ফেলল। আমার হাত ধরে বলল, মানুষই, নিজেকে দোষ দিস না মা, সবই উপরওয়ালার ইচ্ছা, এতে তোর কোনো দোষ নেই। তুই তো এমনিতেই অনেক বড় শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছিস। মায়ের সান্ত্বনায় সেদিন কিছুটা শান্ত হয়েছিলাম। তারপর থেকে আমি আর মা মিলে বাবার সেবা করতে লাগলাম। কিন্তু যখনই একা থাকতাম, তখনই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম। ভাবতাম, আমার সঙ্গে এমনটা কেন হলো? অজয় তো একসময় আমাকে ভীষণ ভালোবাসতো,
হঠাৎ কি এমন হলো যে সে আমাকে ছেড়ে দিল? হ্যাঁ, আমি মানি আমি মা হতে পারিনি, কিন্তু অজয় তো অন্তত একবার আমার সঙ্গে বসে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতো, আমাকে বোঝানোর চেষ্টা করতে পারতো। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। একদিন আমি নিজের ঘরে বসেছিলাম, তখন আমাদের বাড়ির পরিচারিকা নীলাম ঘর পরিষ্কার করতে এলো। তখন আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে কাঁদতে দেখে নীলাম বলল, দিদি, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বল। নীলাম বলল, দিদি, আজকালকার মানুষদেরকে দেখে আমার খুব অবাক লাগে। তারা কিভাবে অন্য মানুষকে ধ্বংস হতে দেখে আনন্দ পায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুই কি বলতে চাইছিস? নীলাম বলল, দিদি, বিশ্বাস করো, তোমার এই অবস্থার জন্য দায়ী তোমার মা। তোমাকে এই অবস্থায় দেখে উনি নিশ্চয়ই খুব খুশি হন। কথাটা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসলাম। আমি কাঁপা গলায় বললাম, তুই তুই এসব কি বলছিস? নীলাম বলল, আমি যা বলছি সব সত্যি। আরো কিছু বলার আগেই মা ঘরে এসে ঢুকলো। নীলামকে দেখি রেগে আগুন হয়ে উঠল। মা রাগী গলায় বলল, তুই এখানে বসে গল্প করছিস? বাড়ির বাকি কাজ কে করবে শুনি? নীলাম কিছু না বলে সেখান থেকে চলে গেল। নীলাম চলে যাওয়ার পর মা আমাকে বলল, তুই নীলামের সঙ্গে বেশি কথা বলিস না। ও এক নম্বরের মিথ্যেবাদী আর অত্যন্ত ধূর্ত মহিলা। মানুষের বাড়ির খবর এদিক থেকে ওদিক ছড়িয়ে বেড়ায়। আমি বললাম, কিন্তু মা, নীলামকে দেখে তো তেমনটা মনে হয় না। মা সঙ্গে সঙ্গে বললেন, শুধু চেহারা দেখে কাউকে বিচার করিস না। চেহারা দেখে তো অজয়কেও খুব ভালো মানুষ মনে হয়েছিল। মনে আছে, ওর ভালোবাসায় তুই এমন পাগল হয়ে গিয়েছিলি যে আমার আর তোর বাবার কোনো কথাই শুনিসনি। আমরা কত বুঝিয়েছিলাম, তবুও তুই আমাদের কথা না শুনে ওকে বিয়ে করেছিলি। আর এখন দেখ, সে তোর সঙ্গে কি করলো। মায়ের কথা শুনে আমি চুপ করে গেলাম। মা আবার বললেন, সব মানুষের তো সন্তান হয় না, তা বলে কি সবাই নিজের স্ত্রীকে ছেড়ে দেয়? মায়ের কথাগুলো শুনে আমি ভেতর থেকে কেঁপে উঠলাম। মা আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। যে স্মৃতিগুলো আমি আর কখনো মনে করতে চাইনি, সেগুলোই আবার চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ে গেল সেই সময়ের কথা, যখন আমি অজয়কে ভালোবেসেছিলাম। আমি আর অজয় একই কলেজে পড়তাম। একদিন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। আকাশে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। ছোটবেলা থেকে এসব দেখে আমি খুব ভয় পেতাম। সেদিন অজয় আমাকে সাহস দিয়েছিল। সেই থেকে আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এরপর অজয় আমার ভীষণ খেয়াল রাখতে শুরু করেছিল। একসঙ্গে পড়াশোনা করতে করতে একসময় আমাদের পড়াশোনাও শেষ হয়ে গেল, আর আমার বাড়িতে আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো। একদিন বাবা দূরের এক আত্মীয়ের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলল। বাবার সিদ্ধান্তের কথা শুনে আমার বুকটা ভয়ে শুকিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে অজয়কে ফোন করে বললাম, অজয়, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমার মনটা ভীষণ অস্থির লাগছে। আমি কিছুই বুঝতে পারছি না যে কি করব। আমার সব কথা শুনে অজয় হেসে বলল, তুমি কি আমায় বিয়ে করবে? অজয়ের মুখে সেই কথা শুনে আমি আনন্দে যেন আত্মহারা হয়ে গেলাম। খুশিতে তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। বাইরে বেরিয়ে আমি মাকে খুঁজতে লাগলাম। দেখলাম মা তার ঘরে বসে আছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, মা, অজয় আমাকে বিয়ে করতে চায়। তাই তোমরা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, আমি সেখানে বিয়ে করতে পারবো না। আমি অজয়কেই বিয়ে করব। আমার কথা শুনেই মা আমার গালে সজোরে একটা চড় মারল। তারপর রেগে বলল, বেশি বাড়াবাড়ি করিস না। নিজের ইচ্ছে মতো বিয়ে করার কথা মাথায়ও আনবি না। আমি থাকতে তুই এমন ভুল করবি, সেটা কোনোভাবেই হতে দেব না। মায়ের এমন আচরণে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, কারণ মা আজ পর্যন্ত কখনো আমার গায়ে হাত তোলেননি। কাঁদতে কাঁদতে আমি নিজের ঘরে চলে গেলাম এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। রাতে বাবা বাড়ি ফিরলে আমার ব্যাপারে মাকে জিজ্ঞাসা করলো। মা বাবাকে সবকিছু খুলে বলল। এরপর বাবা আমার ঘরে এসে জিজ্ঞাসা করলো, তুই নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিস কেন? বাবাকে দেখেই আমি ফুঁপিয়ে কেঁদে উঠলাম এবং পুরো ঘটনাটা তাকে বললাম। বাবা বলল, শোন মা, আমি কিন্তু ওদের কথা দিয়ে ফেলেছি, তোর বিয়ে ওখানেই হবে। আমি কাঁদতে কাঁদতে বললাম,
বাবা, যাই হয়ে যাক না কেন, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অজয়কে ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবা আর কিচ্ছু না বলে চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার যেই তার ভালোবাসা দেখে শেষ পর্যন্ত বাবা কোনোভাবেই আমার কথায় রাজি হয়ে গেল। কয়েকদিন পর অজয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আমি অজয়ের বউ হয়ে তার বাড়িতে চলে এলাম। এরপর থেকে আমার জীবনে শুধু সুখ আর সুখ ছিল। অজয়ের পুরো পরিবার আমাকে ভীষণ ভালোবাসতো। বাড়ির সবাই খুব ভালো ছিল। আমাদের জীবনও বেশ সুন্দরভাবেই কাটছিল। কিন্তু বিয়ের 3 বছর পরও যখন আমাদের কোনো সন্তান হলো না, তখন একদিন আমার শাশুড়ি আমার কাছে এসে বলল, বৌমা, আমি চাই আমাদের বাড়িতে একটা শিশুর হাসিতে মুখরিত হোক, কিন্তু তোমাদের বিয়ের এত বছর হয়ে গেল, তুমি আমাকে সেই সুখটা দিতে পারলে না। আমি বলছি, তুমি আর অজয় একবার ডাক্তারের কাছে গিয়ে নিজেদের চিকিৎসা করিয়ে নাও। শাশুড়ি মা অনেক বোঝালেও আমি ডাক্তারের কাছে যেতে চাইনি। আমার মনে হতো, আজ না হয় কাল একদিন তো সন্তান হবেই, তাহলে অযথা ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার। এইভাবেই ধীরে ধীরে আমাদের বিয়ে 7-8 বছর কেটে গেল। কিন্তু আমি মা হতে পারলাম না। সন্তান না হওয়ার কষ্টটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। জীবনে যত বড় আনন্দই আসুক না কেন, আমার কাছে সবকিছুই যেন অসম্পূর্ণ মনে হতো। এদিকে আমার শাশুড়ি অজয়কে দ্বিতীয় বিয়ের জন্য বোঝাতে শুরু করলো। শোন বাবা, আমি মরার আগে অন্তত আমার নাতি নাতনির মুখটা দেখতে চাই। কথাটা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। অজয় বহুদিন থেকে আমাদের বাচ্চা না হওয়ায় আক্ষেপ করত। আমার মনে হতো অজয় হয়তো শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম, অজয় তার মায়ের কথায় একেবারেই রাজি হলো না। সে স্পষ্ট জানিয়ে দিল, আমি দ্বিতীয় বিয়ে করব না। শুধু তাই নয়, এই প্রতিদিনের অশান্তি থেকে আমাকে দূরে রাখতে অজয় সেই বাড়িই ছেড়ে দিল। আমরা আলাদা একটি ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করলাম। আমি মাকে ফোন করে সবকিছু বললাম। মা, অজয় আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের এত বছর পরও আমি তাকে কোনো সন্তানের সুখ দিতে পারিনি। তার পরিবারের লোকেরা ওর দ্বিতীয় বিয়ে দিতে চাইছে। কিন্তু অজয় আমাকে এতটাই ভালোবাসে যে সে নিজের পরিবারের কথাও মানেনি। প্রতিদিন এই বিষয় নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছিল, তাই আমাকে নিয়ে আলাদা বাড়িতে চলে এসেছে। আমার কথা শুনে মা বললেন, যাক, ভালোই হয়েছে। তুই যে পছন্দ করেছিলি সেটা তাহলে ভুল ছিল না। তুই নিজের জন্য ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলি। মায়ের কথা শুনে আমি হেসে ফেলেছিলাম। আমাদের জীবন তখন খুব শান্তিতে কাটছিল। আমাদের দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তেমন ঝগড়া হতো না। আমাদের দেখলে মনে হতো আমরা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছি। অজয়ের ভালোবাসা আর আমার প্রতি তার টান দেখে মাঝে মাঝে আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী হয়তো আমি, কারণ আমার মতো একজন মেয়ের জীবনে অজয়ের মতো একজন স্বামী এসেছে। কিন্তু হঠাৎ করেই অজয়ের আচরণে পরিবর্তন আসতে শুরু করলো। তার এই বদলে যাওয়া আচরণ আমাকে সত্যি অবাক করে দিয়েছিল। যে অজয় আমার হয়ে এতদিন লড়াই করেছে, সেই একদিন সন্তান না হওয়ার অভিযোগ তুলে আমাকে বাড়ি থেকে বের করে দিল এবং আমাকে ডিভোর্স দিতে চাইল। সেই দিনগুলোর কথা মনে পড়তেই আমার মাথা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি ঘর থেকে বেরিয়ে হাত মুখ ধুয়ে সোফায় এসে বসে পড়লাম। আমি আর আগে সেই মানুষ ছিলাম না, যে ছোটখাটো বিষয়েও বাড়ি মাথায় তুলে ফেলতো। জীবনের এত বড় ধাক্কা, এমনকি ডিভোর্সের মতো একটা বোঝাও এখন আমি নীরবে সহ্য করতে শিখে গিয়েছিলাম। আমার শুকিয়ে যাওয়া মলিন মুখের দিকে মা অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপর আমার জন্য খাবার বাড়লো। আমরা সবাই মিলে খেতে বসলাম। পরের দিন আবার আমাদের বাড়ির পরিচারিকা নীরম এলো। আমাকে একা পেয়ে সে আগের দিনের কথাটাই আবার বলল, তবে এবার তার গলায় ছিল আরও দৃঢ়তা। সে বলল, দিদি, তোমার মা মা নয়, একটা ডাইনি। উনি তোমার সঙ্গে এসব করেছেন। উনি তোমাকে নিঃসন্তান অবস্থায় দেখতে চেয়েছেন, আর শেষ পর্যন্ত তোমার স্বামীও তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই মা ঘরে ঢুকে পড়ল। মা নীলামকে ধমক দিয়ে বলল, অনেক গল্প হয়েছে, এবার তাড়াতাড়ি যা, কাপড়গুলো গিয়ে ধুয়ে ফেল। কিন্তু সেদিন নীলামের কথাগুলো আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। আসল ব্যাপারটা কি? নীলাম বারবার মাকে দোষী বলছে কেন? সে কি সত্যিই কিছু জানে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মা আমার সঙ্গে এমন করবে কেন?
মা তো সবসময় আমাকে সুখী দেখতে চায়। তবুও আমার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। যদি সত্যি মা আমার সঙ্গে কিছু করে না থাকে, তাহলে মা নিলামকে আমার ঘরে আসতে দিতে চায় না কেন? নিশ্চয়ই নিলামের কাছে মায়ের কোনো গভীর গোপন রহস্য আছে। আমি মনে মনে ঠিক করে ফেললাম, যেভাবেই হোক আমি মায়ের সেই রহস্যের সত্যিটা খুঁজে বের করব। কিন্তু তার আগে ভাগ্য যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হতেই বুঝতে পারলাম মায়ের শরীর ভীষণ খারাপ। মা বিছানায় নিস্তেজ হয়ে শুয়েছিলেন। আমি ছুটে গিয়ে তার কাছে বললাম, মা, কি হয়েছে? তোমার শরীর কি খুব খারাপ? মা দুর্বল গলায় বললেন, না রে, আমি একদম ভালো নেই। আমার বুকের ভেতরে অনেক বোঝা জমে আছে। মনে হচ্ছে খুব বড় ভুল কিছু একটা ঘটতে চলেছে। মা কথাটা শেষ করার আগেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। হার্টের 3টি ব্লকেজ রয়েছে। যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। ডাক্তার আরও জানালেন, অপারেশনের জন্য দ্রুত টাকা জমা দিতে হবে। তাই টাকা নিয়ে আসার জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেলাম। মায়ের ঘর থেকেই টাকা নিতে হবে। আমি ছুটে তার ঘরে গিয়ে আলমারি খুললাম। দেখলাম তার লকারে কিছু টাকা রাখা আছে, কিন্তু টাকার পাশে একটি ডায়েরিও রাখা ছিল। আমার হঠাৎ মনে পড়ল, মা একটা ডায়েরি লিখত, কিন্তু আমি যখনই তার কাছে যেতাম সঙ্গে সঙ্গে ডায়েরিটি লুকিয়ে ফেলতো। আজ সেই ডায়েরিটাই আমার হাতে চলে এসেছে। কি লেখা আছে জানার তীব্র কৌতূহল সামলাতে না পেরে আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতাতেই লেখা ছিল, শঙ্করের কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে। লাইনটা পড়েই আমি থমকে গেলাম, কারণ আমার মা আর বাবার মধ্যে তো এত ভালোবাসা ছিল। তাহলে মা বাবার সম্পর্কে এমন কথা কেন লিখেছে? নিশ্চয়ই এর পিছনে কোনো বড় রহস্য আছে। তাই না চাইতেও আমি মায়ের ডায়েরিটা পড়তে শুরু করলাম। একটার পর একটা পাতা উল্টাতে লাগলাম, আর যতই পড়ছিলাম ততই আমার হৃদয় কেঁপে উঠছিল। মা লিখেছিলেন, শঙ্করের সঙ্গে আমার বিয়েটা হয়েছিল ভীষণ বাধ্য হয়ে। আমরা ছিলাম 6 বোন। আমাদের মা বাবা এতটাই গরিব ছিল যে আমাদের ঠিকমতো পড়াশোনা করানোর সামর্থ্য তাদের ছিল না। এমনকি দুবেলা পেট ভরে খাবার জোগাড় করারও তাদের জন্য খুব কঠিন ছিল। তাই অনিচ্ছা সত্ত্বেও আমার মা বাবা আমার বিয়ে শঙ্করের সঙ্গে দিয়ে দেন। শঙ্কর আমার থেকে বয়সে অনেকটাই বড় ছিল এবং তার একটি মেয়েও ছিল। বিয়ের প্রথম রাতেই শঙ্কর আমাকে উপহার হিসাবে তার 2 বছরের মেয়েকে আমার কোলে তুলে দিয়েছিল। মেয়েটি তখন খুবই ছোট ছিল, তাই তার অনেক যত্ন নিতে হতো। প্রথম দিকে আমি মানসীকে একেবারেই ভালোবাসতাম না, কিন্তু স্বামীর সুখের কথা ভেবে আমি তার যত্ন নিতাম। শঙ্কর বয়সে আমার থেকে অনেক বড় হলেও আমাকে ভীষণ ভালোবাসতেন। কিছুদিন পর আমার নিজের মনেও একটা ইচ্ছা জন্ম নিল, আমিও মা হতে চাই। কিন্তু হয়তো ভাগ্যের অন্য কিছুই লেখা ছিল। বিয়ের 10 বছর পরও যখন আমি মা হতে পারলাম না, তখন আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে জানালেন, আপনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না, আপনি বন্ধ্যা। কথাটা শুনে আমার বুকটা যেন ভেঙে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার কাছে পুরো জীবনটাই যেন হঠাৎ রংহীন হয়ে গেল। কিন্তু শঙ্কর যখন জানতে পারল, তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করছো কেন? আমাদের তো একটা মেয়ে আছে, আমাদের জন্য সেটাই অনেক। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। শঙ্করের সেই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। সেদিনের পর আমি মানসীকে মন থেকে আপন করে নিলাম। নিজের সন্তান না হলেও তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলাম। নিজের মায়ের মতোই তাকে আগলে রাখলাম। এভাবে দিন কেটে যেতে লাগলো। মানসী ধীরে ধীরে বড় হয়ে উঠল। একসময় আমরা তার বিয়ের কথা ভাবতে শুরু করলাম। একদিন শঙ্করের এক বন্ধু আমাদের বাড়িতে এলেন। শঙ্কর আর তার বন্ধু বসার ঘরে বসে কথা বলছিল। আমি তাদের জন্য চা নিয়ে দরজায় দাঁড়িয়ে কড়া নাড়তে যাচ্ছিলাম। ঠিক তখনই নিজের নাম শুনে আমি থেমে গেলাম। শঙ্করের বন্ধু বলছিল, ভাই, বৌদি সত্যিই খুব ভালো। নিজের মেয়ে না হয়েও মানসীকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে। শঙ্কর বলল, হ্যাঁ, তবে এর পেছনে আমি আগে থেকেই একটা ব্যবস্থা করে রেখেছিলাম। শঙ্করের বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি কিছু বুঝলাম না, কি ব্যবস্থা?
শঙ্কর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি নিশ্চিত ছিলাম যদি আরতির নিজের কোনো সন্তান হয় তাহলে সে কখনোই মানুষীকে নিজের সন্তানের মতো ভালোবাসবে না। তাই আমি আরতির খাবারে এমন ওষুধ মিশিয়ে দিতাম যার কারণে সে কোনোদিন মা হতে পারবে না। এভাবেই আমি আরতির কাছ থেকে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছিলাম। শঙ্করের মুখে কথাগুলো আমার পায়ের তলার নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম এত বছর ধরে আমার সঙ্গে কি ভয়ঙ্কর প্রতারণা করা হয়েছে। মনে হচ্ছিল শঙ্করকে ছেড়ে অনেক দূরে চলে যাই, কিন্তু পরক্ষণেই মানুষের কথা মনে পড়ল। ওর উপর আমার ভীষণ রাগ হলো। আমি ভাবলাম, যে মানুষটা মানুষের জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমি কোনোভাবেই তাকে ছেড়ে দেব না। মানুষের জন্য যদি আমার জীবন নষ্ট হয়ে থাকে তাহলে আমিও মানুষের জীবন নষ্ট করে দেব। এর কিছুদিন পর জানতে পারলাম মানুষই নিজের পছন্দের একটি ছেলেকে বিয়ে করতে চায়। সেই কারণেই আমি তাকে সেদিন চড় মেরেছিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষের বিয়ে যেন আমার পছন্দ অনুযায়ী হয়। এমনকি দূরে এক আত্মীয়র মাধ্যমে আমি তার জন্য একজন ছেলেও খুঁজে রেখেছিলাম। ছেলেটি ছিল ভীষণ মদ্যপ, কিন্তু মানুষই নিজের জেদে শেষ পর্যন্ত অজয়কেই বিয়ে করলো, যাকে সে ভালোবাসতো এবং যে তাকে সত্যিই ভালোবাসতো। আমার সব পরিকল্পনাই যেন ভেস্তে গেল। বিয়ের পর যখন শুনলাম মানুষই তার শ্বশুর বাড়িতে খুব সুখে আছে, তখন আমার ভেতরের হিংসা আরও বেড়ে গেল। মানুষের যে বাড়িতে বিয়ে করেছিল সেই বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল। তাই আমি একটা কৌশল করলাম। মানুষের বাড়িতে যে পরিচারিকা কাজ করত, কোনোভাবে তাকে আমার বাড়িতে নিয়ে এলাম। তাকে অনেক টাকা দিলাম। তারপর তার সাহায্যে এমন একটা ওষুধ মানুষের খাবারে প্রতিদিন অল্প অল্প করে মিশিয়ে দিতে লাগলাম যাতে সে কখনো মা হতে না পারে। আমি চেয়েছিলাম আমি যেভাবে মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলাম, মানুষীকেও যেন সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আমি চাইতাম তার স্বামীও তাকে একদিন ছেড়ে দিক, কিন্তু মানুষের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। সে সন্তান না পেলেও অজয় তাকে আগের চেয়েও বেশি ভালোবাসতে লাগলো, তার পাশে থাকতো, তার যত্ন নিত। এবার আমি প্রতিশোধের নেশায় আরো বড় একটা ষড়যন্ত্র করলাম। একদিন অজয়কে আমার বাড়িতে ডেকে পাঠালাম। তারপর তার সামনে মানুষের নামে একটা মিথ্যা রিপোর্ট রাখলাম। আমি অজয়কে বললাম, মানুষই বিয়ের আগে একাধিকবার গর্ভপাত করিয়েছে, ইচ্ছা করেই এমন কিছু ওষুধ খায় যাতে তার সন্তান না হয়, কারণ তার ধারণা সন্তান হলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর বিয়ের পরও নাকি অনেক ছেলের সঙ্গে দেখা করতে আসে। সে তার সৌন্দর্য ধরে রাখতে চায় যাতে সেই ছেলেরা তাকে দেখে প্রশংসা করে এবং তার প্রতি আকৃষ্ট হয়। আমার কথা শুনে অজয় স্তব্ধ হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি আমাকে এসব কেন বলছেন? মানুষই তো আপনার মেয়ে। আমি বললাম, হ্যাঁ, আমি মানুষের মা, কিন্তু আমি আর এসব সহ্য করতে পারছি না। তোমাকে অন্ধকারে রাখতে চাই না। তার অন্য ছেলেদের সঙ্গে মেলামেশা, ঘোরাঘুরি, এসব আমি আর সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়েই তোমাকে সবটা জানালাম। এবার আমার ছোড়া তীর ঠিক লক্ষ্যে গিয়ে লাগলো। অজয় মানুষীকে ডিভোর্স দিয়ে দিল। আমার প্রতিশোধ পূর্ণ হলো। কিন্তু প্রতিশোধ নেওয়ার পর থেকে আমার মনে একটুও শান্তি আসেনি, বরং আমার মাতৃত্বের অনুভূতিটাই আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগলো। হ্যাঁ, আমি মানুষের জন্মদাত্রী মা ছিলাম না, কিন্তু এত বছর ধরেও তো আমি তাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। যখনই মানুষের কথা মনে পড়তো আমার বুকের ভেতরে কষ্টে মোচড় দিয়ে উঠত। বুঝতে পারছিলাম আমি ভীষণ বড় একটা অন্যায় করে ফেলেছি। একজন পুরুষের অপরাধের শাস্তি আমি তার নিষ্পাপ মেয়েকে দিয়েছি। মনে হচ্ছিল আমি যেন মরে যাই, কিন্তু মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সাহস আমার ছিল না। এরপর ডায়েরির পরের পাতা খুললাম, কিন্তু সেখানে আর কিচ্ছু লেখা ছিল না। ডায়েরিটা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম। ভাবছিলাম আমার সঙ্গে এত বড় প্রতারণা কিভাবে হলো। আমি চোখের জল মুছে দ্রুত হাসপাতালে ছুটে গেলাম, কিন্তু হাসপাতালে পৌঁছে জানতে পারলাম মা আর এই পৃথিবীতে নেই। মায়ের মৃত্যুর খবর শুনে আমার বুকটা ভেঙে গেল। তবুও আমি মন থেকে মাকে ক্ষমা করে দিলাম, কারণ তখন বুঝতে পারলাম মায়েরও পুরোপুরি দোষ ছিল না। আসল অপরাধী ছিল বাবা, যে মায়ের সঙ্গে এত বড় প্রতারণা করেছিল এবং মাকে বছরের পর বছর নিজের অজান্তে বিষের মতো ওষুধ খাইয়েছিল।
আর সেই পাপের শাস্তি হয়তো বাবা এখন বিছানায় শুয়ে ভোগ করছে। কয়েকদিন পর আমি অজয়কে মায়ের সেই ডায়েরিটা পড়তে দিলাম। অজয় ডায়েরির প্রত্যেকটা কথা পড়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নিজের করা ভুলের জন্য সে ভীষণ অনুতপ্ত হয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল সে কত বড় অন্যায় করেছে। শেষ পর্যন্ত অজয় আবার মানসীকে নিজের জীবনে ফিরিয়ে নিল, কারণ সে সত্যিই মানসীকে ভালোবাসতো। বন্ধুরা, অনেক সময় প্রতিশোধের আবেগে আমরা এমন মানুষদের সঙ্গে অন্যায় করে বসি যাদের কোনো দোষই থাকে না, কিন্তু প্রতিশোধ কখনোই সত্যিকারের শান্তি এনে দেয় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকের গল্প বোধ। আরে মনস্তা যে, এত সকাল সকাল, বলো কিভাবে আসা হলো? আরে পায়েল, কেমন আছো? আসলে আমি পূজাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কাল রাতে তোমার মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। আচ্ছা, তাহলে মা কি বলছে? তুমি বৌদিকে নিয়ে যেতে পারো? না। ঠিক তখনই সুমিত্রা দেবী নিজের ঘর থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতে হলঘরে এসে বললেন, আরে মনোজ, কেমন আছো বাবা? এখন তো আমি বৌমাকে বাপের বাড়ি পাঠাতে পারবো না। মনোজ বলল, কিন্তু আমাদের বড়দি বহু বছর পর বাড়িতে এসেছে, পূজার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, তাই মা নিয়ে যেতে পাঠালো। সুমিত্রা দেবী বললেন, কিন্তু আমাদেরও তো কিছু অসুবিধা আছে। ঠিক আছে মাসিমা, তাহলে আমি চলি। পূজা, তুই নিজের খেয়াল রাখিস। আরে বাবা, এসেছো যখন এক কাপ চা খেয়ে তারপর যেও। মনোজ চলে যাওয়ার পর পূজা বিষণ্ণ মুখে কখনো শাশুড়ির দিকে, আবার কখনো ননদ পায়েলের দিকে তাকাতে লাগলো। পায়েল সঙ্গে সঙ্গে বলল, কি হলো বৌদি, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? বাপের বাড়ি যেতে পারছো না বলে মন খারাপ করছে? পূজা চুপ করে রইল। পায়েল আবার বলতে শুরু করলো, দেখো বৌদি, আমার ফাইনাল ইয়ার পরীক্ষা সামনে, আর মায়ের সমস্যার কথাও তো তুমি জানো। মার হাঁটুতে কতটা ব্যথা হয় সেটা তো তোমার অজানা নয়। মাকে তো একটু আরাম করতেই হবে, তাই তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে বাড়ির কাজ কে করবে? বিয়ের পর মেয়েদের সবসময় বাপের বাড়ির কথা ভাবলে চলে না, তাদের শ্বশুর বাড়িতেই মন বসাতে হয়, তাই বাপের বাড়ির কথা একটু ভুলে যাওয়াই ভালো। পায়েল একের পর এক কথা বলেই যাচ্ছিল, আর পূজা নীরবে সব শুনছিল। যতই হোক, সে তো এই বাড়ির বড় বউ, কিন্তু তার কোনো সম্মান ছিল না। পায়েল তো বাড়ির সবচেয়ে ছোট, তাই তার উচিত ছিল বৌদির সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলা। পূজা একটু ইতস্তত করে বলল, মা, আমি ভাবছিলাম যে। কথা শেষ করার আগেই পায়েল তাকে থামিয়ে দিয়ে বলল, দেখো বৌদি, ম্যাথামেটিক্স নিয়ে বিএসসি করা কোনো ছেলে খেলা নয়। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, দিন রাত পড়াশোনা করতে হয়, কত মাথা খাটাতে হয়, তারপর ভালো নাম্বার পাওয়া যায়। তুমি তো এত পড়াশোনা করনি, তাই অল্প বিস্তর ঘর সংসার তো সামলে নিতেই পারো। তুমি যদি চলে যাও, তাহলে মাকে রান্নাঘরে কাজ করতে হবে, আর আমাকে তার কাজে সাহায্য করতে হবে। তাহলে আমি পড়ব কখন? আমার সারাটা সময়ই তো কাজে চলে যাবে। তুমি কি চাও, আমি এই পরীক্ষায় ফেল করি? আমার নম্বর কম এলে তার দায় কিন্তু তোমার। সুমিত্রা দেবীও সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ বৌমা, পায়েল তো ঠিকই বলেছে। এখন বাপের বাড়ি যেও না, তোমার বোন তো বাপের বাড়িতে এসেছে, একা একাই দু একদিন থেকে চলে যাবে। এখন তার সঙ্গে থাকাটা কি এতই জরুরি? পায়েলের পরীক্ষা শেষ হলে তারপর না হয় চলে যেও। সুমিত্রা দেবীর কথা শুনে পূজা বুঝে গেল এবার আর দিদির সঙ্গে দেখা করা হবে না। তাই দিদি নেহা অনেক দূর থেকে এসেছে। এখন আবার ওদের বাচ্চাদেরও ছুটি চলছে। দিদির কত ইচ্ছা ছিল পূজার সঙ্গে কয়েকটা দিন একসঙ্গে কাটানোর। নেহা তো 2-1 বছর পরপরই বাপের বাড়িতে আসে, আর এবার যখন এসেছে তখন পূজা তার সঙ্গে থাকতে পারবে না। সুমিত্রা দেবী আর পায়েল মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন সেই সিদ্ধান্ত পবনকেও মেনে নিতে হবে, কারণ সে সবসময় নিজের মা ছোট বোনের কথাতেই সায় দেয়, তাদের বিরুদ্ধে গিয়ে কখনো কিছু বলতে পারে না। আসলে পায়েলের পরীক্ষা ছিল শুধু একটা অজুহাত। পরীক্ষা হতে এখনো প্রায় 1.5 মাস বাকি, কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই পূজার সংসার সামলানোর দক্ষতাই যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।
মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কারের কারণে বিয়ের পর এই বাড়িতে এসেই পূজা পুরো সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিল। সবাইকে সময় মতো সব কিছু করে দিত। প্রতিদিন ভোর 5টায় উঠে ঘর পরিষ্কার করা, সবার জন্য চা বানানো, জল দেওয়া, সকালের খাবার তৈরি করা, দুপুরের রান্না, সব কিছুই সে সময় মতো করে ফেলতো। এমনকি রাতে শাশুড়ির ওষুধ খাওয়ানোর সময় হলেও নিজের হাতে ওষুধ এনে তার হাতে তুলে দিত। ফলে ধীরে ধীরে বাড়ির সবাই তার উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিল যে ছোট থেকে বড় প্রতিটি কাজেই পূজাকে ডাকা হতো। এমনকি সবাই চা খাওয়ার পরে এঁঠো কাপগুলো সরানোর জন্য পূজাকেই ডাক দেওয়া হতো। এখন সেই পূজা যদি কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, তাহলে যেন সবারই বড় অসুবিধা হয়ে যাবে। কিন্তু পূজারও তো ইচ্ছে ছিল 2 বছর পর নিজের দিদির সঙ্গে দেখা হবে। এতদিন শুধু ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু ভিডিও কল আর মুখোমুখি বসে গল্প করার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আজ সকালে পূজার বাবা আবার ফোন করে বলেছিলেন, বেয়ান, পূজার বড় দিদি বাড়িতে এসেছে, ওকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিন না। আমরা মনোজকে পাঠিয়ে দিচ্ছি ওকে নিয়ে যাওয়ার জন্য, বোনের সঙ্গে কয়েকটা দিন থাকুক। ফোন রাখার পর সুমিত্রা দেবী কিছু বলার আগেই ছোট ননদ পায়েল নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রসঙ্গ তুলে পূজাকে আটকে দিয়েছিল। মাত্র 2 বছর আগেই পবনের সঙ্গে পূজার ধুমধাম করে বিয়ে হয়েছিল। 2 পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছিল। পূজা সংসারের সব কাজেই দক্ষ ছিল। পড়াশোনা খুব বেশি না করলেও ঘর সংসারের কাজে সে ছিল অত্যন্ত পটু। বিয়ের সময় তার বড় দিদি নেহা এসেছিল, কিন্তু তারপর থেকে আর তাদের দেখা হয়নি। এদিকে পূজার 6 মাসের ছোট্ট একটি মেয়েও রয়েছে, তাই নেহারও ভীষণ ইচ্ছে ছিল ভাগ্নিকে দেখবে, বোনের সঙ্গে সময় কাটাবে। পূজারও দিদির সঙ্গে কয়েকটা দিন থাকার খুব ইচ্ছে ছিল। অন্যদিকে পায়েলের বড় বোন কাজলও বাইরে থাকতো। 4 বছর আগে তার বিয়ে হয়েছিল, এখন সে স্বামীর সঙ্গে লন্ডনে থাকে। কাজল পায়েল আর সুমিত্রা দেবীকে বোঝানোর চেষ্টা করেছিল, বৌদিকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি যেতে দাও না, পরীক্ষা পর্যন্ত একটা কাজের লোক রেখে দাও। ওর দিদি তো আর রোজ রোজ আসবে না, অন্তত 2-1 দিনের জন্য হলেও ওকে যেতে দাও। কিন্তু কাজলের কথাটা কেউ শুনল না। সেদিন সারা দিন পূজার মনটা ভীষণ খারাপ হয়ে রইল। রাতে সারাদিনে সব ঘটনা পবনকে খুলে বলল। কিন্তু পবন তো ছিল মায়ের একনিষ্ঠ ছেলে, সে তার মা আর ছোট বোনের সিদ্ধান্ত মেনেই নিয়েছিল। সে বলল, ঠিকই তো বলেছে মা, বাপের বাড়ি গিয়ে কি করবে? বিয়ের পর তো বাপের বাড়ির কথা ভুলে যেতে হয়, আগে শ্বশুর বাড়ির সম্পর্ক, এখন বাপের বাড়ির সম্পর্কগুলো তো পিছনে পড়ে গেছে। পূজা কষ্ট পেয়ে বলল, কিন্তু আমার দিদি এত বছর পর এসেছে, যদি আমি না যাই ওরও তো খারাপ লাগবে। পবন বলল, আমার মা এত কষ্টের মধ্যে কিভাবে সব কাজ করবে? তার উপর পায়েলেরও পরীক্ষা, ওর নম্বর কম এলে তুমি কি দায়িত্ব নেবে? পবনের কথা শুনে পূজার বুকটা যেন ফেটে গেল। যে স্বামীর উপর ভরসা করে সে এই সংসারে এসেছিল, ভেবেছিল অন্তত সে তার কষ্টটা বুঝবে, কিন্তু সেই মানুষটি যেন তার কথা শুনতে বা বুঝতে রাজি নয়। পরের দিন আবার পূজার বাবা ফোন করলেন। এবারও তিনি সুমিত্রা দেবীকে অনুরোধ করলেন পূজাকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি পাঠানোর জন্য। কিন্তু সুমিত্রা দেবী সোজাসুজি না বলে দিলেন এবং ফোন কেটে দিলেন। পূজার মন একেবারে ভেঙে গেল। চোখের কোণে জমে থাকা কষ্ট লুকিয়ে সে আবারও চুপচাপ সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কাজ করতে করতে যখনই পায়েলের দিকে চোখ পড়ছিল, তখনই তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। কারণ পায়েল সারাক্ষণ টিভি দেখছে, কখনো মোবাইলে ব্যস্ত, কখনো মুখ বাঁকিয়ে নানান রকম অঙ্গভঙ্গি করে রিল বানাচ্ছে আর ইনস্টাগ্রামে পোস্ট করছে। আর সেই পায়েলই বলছে ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে কত মাথা খাটাতে হয়, কত পড়াশোনা করতে হয়। পূজা দূর থেকে সব কিছু দেখছিল আর মনে মনে ভাবছিল, তাহলে সংসারের সব দায়িত্ব কি শুধু বৌমারই? এটাই নাকি তার পড়াশোনা? কখনো আবার বান্ধবীদের সঙ্গে গ্রুপ স্টাডির অজুহাত দেখিয়ে শপিং করতে চলে যেত। পূজা একদিনও তাকে মন দিয়ে পড়াশোনা করতে দেখেনি। আর যে শাশুড়ি বলতেন হাঁটুর ব্যথায় তিনি নাকি ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তিনিই প্রতিদিন নিজের বাগানে গিয়ে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা বান্ধবীদের সঙ্গে গল্প করতেন হাঁটতে হাঁটতে।
পূজা বুঝে গিয়েছিল এরা সবাই আরামের জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে, তাই তাকে বাপের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। যখন তৈরি খাবার হাতের কাছে পাওয়া যায় তখন মানুষ ধীরে ধীরে কাজকর্ম থেকে দূরে সরে যায়। যাই হোক, দেখতে দেখতে একটা মাস কেটে গেল। পায়েলের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। গ্র্যাজুয়েশন শেষ করার পর সে পার্ট টাইম চাকরিও শুরু করলো। এবার তার জন্য পাত্র দেখা শুরু হলো, কারণ বিয়ের বয়সও হয়ে গিয়েছিল। সৌভাগ্যক্রমে ধীরাজ পায়েল একই কোম্পানিতে কাজ করত, দুজন দুজনকে পছন্দও করত। পায়েলের বাবা মায়েরও ছেলেটিকে খুব ভালো লেগে গেল, তারা বিয়েতে সম্মতি দিয়ে দিলেন। দুই পরিবারের মধ্যে কথাবার্তা পাকা হতেই বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। এবার পূজার ওপর যেন দ্বিগুণ দায়িত্ব এসে পড়ল। একদিকে বিয়ের যাবতীয় প্রস্তুতি, অন্যদিকে পুরো সংসার সামলানো, তার সঙ্গে নিজের ছোট্ট মেয়ের দেখাশোনাও করতে হতো। কখনো সকাল থেকে রাত হয়ে যেত, পূজা নিজেই বুঝতে পারত না। পায়েলের বিয়ের কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতির দায়িত্ব ছিল পায়েল আর সুমিত্রা দেবীর উপর। আশ্চর্যের বিষয়, এতদিন যেসব হাঁটুর ব্যথার কথা বলে পূজাকে আটকে রাখা হতো, এখন সুমিত্রা দেবীর হাঁটুতে যেন আর কোনো ব্যথাই ছিল না। পায়েলের বিয়ের প্রায় সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল, বিয়ের দিনও এগিয়ে আসছিল। এদিকে কাজলও তার স্বামী ও সন্তানদের নিয়ে বিদেশে চলে এসেছিল। দুই বোনের মধ্যে খুব ভালোবাসা ছিল। একে অপরকে দেখা মাত্রই তারা জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে উঠল। এক কোণে দাঁড়িয়ে পূজা সেই দৃশ্য দেখছিল। কাজল দিদিকে দেখতেই তার নিজের বড় দিদির কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার চোখের কোণে জল জমে উঠল। দুই বোনের মধ্যে শুধু একটা পার্থক্য ছিল, কাজল তার বৌদির প্রতি কষ্ট বুঝত, অন্যদিকে পায়েল যেন নিজের বৌদিকে কষ্ট দিয়েই আনন্দ পেত। যখন পূজার বাপের বাড়ি যাওয়ার কথা উঠত, কাজল কখনো তাকে বাধা দিত না, বরং নিজেই বলতো বৌদিকে যেতে দাও। কিন্তু পায়েল সবসময় মায়ের আড়াল নিয়ে পূজাকে স্পষ্টভাবে যেতে নিষেধ করত। এক সন্ধ্যায় বাড়ির উঠোনে মেহেন্দির অনুষ্ঠান চলছিল। চারদিকে অতিথিদের ভিড়। পূজার মাও এসেছিলেন। নিজের মাকে দেখে পূজা ভীষণ খুশি হয়ে গেল। অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা হওয়ায় সে মাকে জড়িয়ে ধরে আনন্দে কথা বলতে লাগলো। তখন কাজল পায়েলকে বোঝাতে লাগলো, দেখ পায়েল, বৌদি আজ নিজের মাকে দেখে কতটা খুশি হয়েছে, তাই ভবিষ্যতে বৌদিকে বাপের বাড়ি যাওয়ার ব্যাপারে এতটা বাধা দিস না। তুই যদি ওর সঙ্গে এমন ব্যবহার করিস তাহলে বুঝবে কে? বাপের বাড়ি যাওয়া প্রত্যেকটা মেয়ের অধিকার। বিয়ের পর শ্বশুর বাড়ি অবশ্যই তার নিজের বাড়ি হয়ে যায়, কিন্তু তাই বলে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক তো শেষ হয়ে যায় না। বিয়ের পর মেয়েদেরও তো বাপের বাড়ির কথা খুব মনে পড়ে। আমি পূজার কষ্টটা বুঝতে পারি, কারণ আমিও তো বিবাহিতা। বিদেশে থাকি বলে নিজের বাড়িতে আসার জন্য আমিও কতটা ছটফট করি, কিন্তু এত দূরে থাকি যে বারবার আসাও সম্ভব হয় না। তবে তুই এখন যখন বিয়ের পর সংসার করতে শুরু করবি তখন নিজেই এসব বুঝতে পারবি। পায়েল হেসে বলল, হ্যাঁ রে দিদি, তুমিও এসব বাজে কথা নিয়ে পড়লে? ধীরাজ আমার সব খুশির কথা ভাবে, সে তো আমার ভালোবাসায় পুরোপুরি পাগল। আমি একবার বললেই আমাকে এখানে নিয়ে চলে আসবে। আর জানিস দিদি, আমার শাশুড়ি আর ননদও খুব ভালো, আমার সঙ্গে এসব নাটক কখনোই হবে না। কাজল মুচকি হেসে বলল, হ্যাঁ আমার ছোট বোন, আমি শুধু চাই তোর সঙ্গেও যেন এমনটাই হয়। তুই যেন কোনোদিন আমার বা পূজার মতো শ্বশুরবাড়ির চাপে পড়তে না হয় তোকে। দুদিন পর পায়েল নববধূ সেজে আনন্দের সঙ্গে শ্বশুরবাড়ির দোরগোড়ায় পা রাখল। শুরুতে সবকিছুই তার খুব ভালো লাগতো। যখনই সে বলতো ধীরাজ তাকে বাপের বাড়ি নিয়ে যেত এবং আবার নিজেই ফিরিয়ে আনতো। এমনকি প্রায় প্রতি সপ্তাহেই পায়েল বাপের বাড়িতে চলে যেত। কিন্তু ধীরে ধীরে যখন সে নিজের সংসার গুছিয়ে নিতে শুরু করলো, তখন বাড়ির সমস্ত দায়িত্ব একে একে তার কাঁধে চাপিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এবার এলো রাখি বন্ধনের দিন। পূজা আনন্দে ঝলমল করতে করতে বাপের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আজ সে তার ভাইয়ের হাতে রাখি বাঁধতে যাবে। ঠিক তখনই সুমিত্রা দেবী পূজাকে বললেন, পায়েলের পছন্দের খাবারগুলো বানিয়ে দাও, ধোসা, চাউমিন, পাওভাজি সব বানাবে। আজ রাখি বন্ধন উৎসব, পায়েল নিশ্চয়ই আসবে ভাইকে রাখি বাঁধতে। পূজা অবাক হয়ে বলল, কিন্তু মা, আমি তো আমার নিজের বাড়ি যাচ্ছি, আমাকেও তো ভাইয়ের হাতে রাখি বাঁধতে হবে। সুমিত্রা দেবী বললেন,
তাহলে এখন সংসারটা কে সামলাবে? পায়েলের এটাই তো প্রথম রাখি। তুমি তো এর আগেও বাপের বাড়ি গেছো বৌমা, আজ ও আসবে, এখন তুমি যেতে পারবে না। অন্যদিকে পায়েলের শ্বশুর বাড়িতে সেদিন রাখি বন্ধনের জন্য মায়ের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল। পায়েল স্বামী ধীরাজকে বলল, আমাকে আমার ভাইয়ের হাতে রাখি বাঁধতে হবে, পথে কিছু উপহারও কিনতে হবে। মায়ের কথাও খুব মনে পড়ছে, আমাকে নিয়ে চলো না। কিন্তু তখনই তার শাশুড়ি বাধা দিয়ে বললেন, একই শহরে থাকো বলে তার মানে এই নয় যে তুমি রোজ রোজ বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবে। প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু এভাবে প্রতিবার যেতে থাকলে সংসারটাকে সামলাবে? এই বাড়িতেও তো 100 রকমের কাজ আছে, তার উপর তোমার ননদও আজ তার স্বামীকে নিয়ে আসছে, আমিও তাকে রাখি বন্ধনে ডেকেছি। যাও, ওর পছন্দের সব খাবার তৈরি করো। আর ভবিষ্যতে সবসময় বাপের বাড়ি যাওয়ার জন্য জেদ করবে না। তুমি তো এই বাড়ির বউ, তোমার একমাত্র ননদেরও তো তোমাকে খেয়াল রাখতে হবে। আর তুমি যদি ধীরাজের সঙ্গে বাপের বাড়ি চলে যাও, তাহলে তোমার ননদ তার ভাইকে রাখি বাঁধবে কাকে? কথাগুলো শুনে এই প্রথম পায়েলের মুখটা মলিন হয়ে গেল। হঠাৎ করে সে নিজের বৌদি পূজার কষ্টটা বুঝতে শুরু করলো। সত্যিই তো, বিয়ের পর বাপের বাড়ি থেকে দূরে থাকা কতটা কঠিন। বিশেষ করে উৎসবের দিনগুলোতে নিজের মা বাবা ভাই বোনের কথা আরও বেশি মনে পড়ে। সেদিন সারাদিন কাজ করে ননদ নন্দাইদের আপ্যায়ন করে সমস্ত কাজ করতে করতে পায়েলের অনেক রাত হয়ে গেল। তারপর ক্লান্ত শরীরে সে ঘুমোতে গেল। ফলে পরের দিন সকালে তার ঘুম ভাঙতেও বেশ দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠতেই শাশুড়ি তিরস্কার করে বললেন, কি ধরনের চালচলন তোমার? রাত জেগে ফোন ধরে বসে থাকো, রিল বানাও, আবার বাপের বাড়ির লোকজনের সঙ্গে গল্প করো। এত দেরি করে উঠলে রান্না করবে কখন? এখনো তো আর কোনো চাকর বাকর এখানে নেই। তার উপর কিছুক্ষণ পরেই তো তোমাকে অফিসেও যেতে হবে, হাত পা একটু তাড়াতাড়ি চালাও। শাশুড়ির কথা শুনে পায়েলে চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। তার মনে পড়ে গেল নিজের বৌদি পূজার সঙ্গে করা সমস্ত অন্যায় আচরণের কথা। একদিন পূজারও সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। সেদিন শাশুড়ির চেয়েও বেশি চিৎকার করেছিল পায়েল। সে বলেছিল, রাত জেগে সারাক্ষণ বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলো, কখনো দিদির সঙ্গে ভিডিও কল, কখনো ফোনে গল্প, তাই তো সকালে ঘুম ভাঙে না। তোমার জন্য আমার কলেজ যেতে দেরি হয়ে যায়, সময় মতো ব্রেকফাস্ট পাই না, আমার জামা কাপড়ে ইস্ত্রি করা থাকে না। সবসময় কেন নিজের বাড়ির লোকজনদের সাথে ফোনে লেগে থাকতে হয়? তুমি তো বৌদির ফোনটা নিয়ে নাও মা। এই কথাগুলো আজ পায়েলের কানে যেন বারবার বাজতে লাগলো। তার চোখ ভিজে গেল। সত্যি, বিয়ের পর বাপের বাড়ির মানুষগুলোর জন্য কতটা মন কাঁদে। আজ সে নিজের জীবন দিয়ে সেটা বুঝতে পারছে। এভাবেই আরও একটা বছর কেটে গেল। একদিন হঠাৎ পায়েলের শাশুড়ি অনিতা দেবী সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেলেন। পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেল। ডাক্তার দেখানোর পর পায়ে প্লাস্টার করা হলো। অনিতা দেবীর কমপক্ষে 1 মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। গত 15 দিন ধরে পায়েলও নিজের অফিস থেকে ছুটি নিয়ে শাশুড়ির সেবা যত্ন করছিল। আচমকা পড়ে যাওয়ার কারণে তার পায়ে গুরুতর চোট লেগেছিল। হাড় ভেঙে যাওয়ায় পায়ে প্লাস্টার করা হয়েছে। আর প্লাস্টার করা মানেই অন্তত 1 মাসের বেড রেস্ট। এখন সেই সময় বউ ভালো হোক কিংবা খারাপ, সংসারের আসল প্রয়োজনটা বোঝা যাবে। এমন পরিস্থিতিতে পায়েলকেই শাশুড়ির সেবা করতে হতো। আর তার মেয়ে নিধি 2 দিন অন্তরই মায়ের খোঁজ নিতে চলে আসতো। সঙ্গে আসতো তার স্বামী আর সন্তানরাও। শাশুড়ি একদিকে পায়েলকে নিয়ে নিজের সমস্ত কাজ করিয়ে নিতেন, অন্যদিকে মেয়ে আর জামাইয়েরও যথেষ্ট আপ্যায়ন করাতেন। সবকিছু দেখে পায়েলের মনটা ভীষণ খারাপ হতে থাকতো। তারও নিজের মা বাবার কথা খুব মনে পড়তো। কিন্তু শাশুড়ি সবসময় বলতেন, তুমি আর করোটা কি? সারাদিন অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে আরাম করছো, কোনো কাজই তো ঠিক মতো হচ্ছে না। এইসব কথা শুনে পায়েলের ভেতরটা আরও জ্বলে উঠত। কিন্তু সে ছিল অসহায়, কারণ নিজের বৌদি পূজাও তো সঙ্গেও একই রকম আচরণ করেছিল সে। এইদিকে ধীরাজও মায়ের সামনে কোনো কথা বলতে পারতো না। পায়েল কিছু বললেই সে বলতো, শাশুড়ি বৌমার ঝামেলার মধ্যে আমাকে টেনো না, আমাকে শান্তিতে নিজের কাজ করতে দাও। পায়েল যদি বলতো, আমার মায়ের বাড়ি যেতে ইচ্ছা করছে, ধীরাজ তখনও বলতো, মা যদি অনুমতি দেয় তাহলে তুমি যেতে পারো। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে গেছে।
অবশেষে অনিতা দেবীর পায়ের প্লাস্টার খুলে দেওয়া হলো। তিনি ধীরে ধীরে হাঁটাচলা করতে শুরু করলেন। একদিন তার মেয়ে নিধি এসে বলল, মা, তুমি এখনো অনেক দুর্বল, বৌদিকে বলো যেন প্রতিদিন তোমার পায়ের এক্সারসাইজ করিয়ে দেয়, আর এখনই ওকে বাপের বাড়ি যেতে দিও না, অন্তত আরও 2-4 মাস একেবারেই দিও না, না হলে তোমার শরীরের ওপর আরও খারাপ প্রভাব পড়বে। অনিতা দেবী সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, তুই তো আমার এত চিন্তা করিস, বৌমার সাধ্য থাকলে এই অবস্থাতেও আমাকে দিয়ে কাজ করিয়ে নিত। পায়েলের কানে কথাটা যেতেই তার রক্ত গরম হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে বলল, মা, তোমার মেয়ে যখন এত ভালো, তখন তুমি ওর কাছ থেকেই নিজের সেবা করিয়ে নাও। যখন সে এত টাকা পয়সা খরচ করে তোমার জন্য, তখন সেবাটাও তার কাছ থেকে করিয়ে নাও। আর তুমি তো সবসময় বলো আমি কিছুই করি না, আমি তো অফিস থেকে ছুটি নিয়েছি, আমার বেতনও কাটা যাচ্ছে। অনিতা দেবী রেগে বললেন, বৌমা, নিজের সীমার মধ্যে থাকো, বেশি কথা বলার দরকার নেই। আমি তোমার শাশুড়ি, যাও নিজের কাজ করো, আর ভবিষ্যতে আমার মুখের সামনে মুখ খোলার সাহস করো না। পায়েল চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো। কয়েকদিন পর পায়েলের বড় দিদি কাজলের ফোন এলো। সে জানালো সে ভারতে এসেছে, আর তার শ্বশুরবাড়ি যেহেতু ভারতেই, তাই বিদেশ থেকে দেওরের বিয়েতে যোগ দিতে 15 দিনের জন্য দেশে আসছে। খবরটা শুনে সবচেয়ে বেশি খুশি হলো পায়েল, কারণ বিয়ের পর নিজের বড় দিদি কাজলের সঙ্গে একদিনও থাকার সুযোগ হয়নি তার। দেওরের বিয়ে হয়ে যাওয়ার পর কাজল দ্রুত নিজের বাপের বাড়ি মা আর বৌদির কাছে চলে এলো। এবার সে তার ছোট বোন পায়েলের আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। পায়েলও বাপের বাড়ি যাওয়ার কথা ভেবে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। পায়েলের বাবার ফোন এলো। তিনি পায়েলকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি পাঠাতে বললেন, কিন্তু পায়েলের শাশুড়ি সরাসরি না করে দিলেন। তিনি বললেন, বেয়ান মশাই, আমার পায়ে এখনো ব্যথা আছে, বৌমাকে পাঠিয়ে দিলে আমার বাড়ির কাজ কে করবে? প্লাস্টার খুলেছে বলে তো এই নয় যে আমি এখনই রান্নাঘর সামলাতে পারবো। আপনাদেরও একটু ভেবে কথা বলা উচিত। আমি এখনো অনেক দুর্বল, পায়ে প্রচণ্ড ব্যথা থাকে, এতটা হাঁটাচলা করে আমি কখনো কোনো কাজ করতে পারবো না এখন। আর কোনো কথা না শুনে তিনি ফোন কেটে দিলেন। শাশুড়ির প্রতিটি কথা পায়েলের হৃদয়ে তীরের মতো বিচ্ছিল। শেষ পর্যন্ত নিজের করা কাজের ফল তাকেই ভোগ করতে হয়েছিল। সে সবসময় নিজের বৌদি পূজাকে বাপের বাড়ি যেতে বাধা দিয়েছিল, কখনো পরীক্ষার অজুহাত, কখনো মায়ের অসুস্থতার অজুহাত, নানান কারণ দেখিয়ে পূজার মন খারাপ করছিল। আর আজ তার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটছে। হয়তো এটাই তার কর্মফল। আজ সে নিজের বৌদির জায়গায় দাঁড়িয়ে আছে, আর সেই জায়গা থেকে সে নিজেকে ভীষণ অসহায় মনে করছে। তার চোখে জল, আর বুকের ভেতরটা যন্ত্রণায় ভরে উঠেছে। সত্যিই তো মানুষ বলে নিজের করা কর্মের ফল এই জীবনে এক না একদিন ভোগ করতে হয়। ঠিক তখনই পায়েলের মায়ের ফোন এলো। মা বললেন, পায়েল, তুই তো বলতিস তোর শ্বশুরবাড়ির সবাই খুব ভালো, এখন তারাই তোকে বাপের বাড়ি আসতে দিচ্ছে না। দুই বোন যদি কয়েকটা দিন একসঙ্গে থাকতে পারতিস, মনের কথা বলতে পারতিস, একটু আনন্দ করতে পারতিস, তাতে কি এমন ক্ষতি হতো? বৌমাকে 2-4 দিনের জন্য পাঠিয়ে দিলেই তো পারতো। এখন তো ওনার পায়ের প্লাস্টারও খুলে গেছে, তুই তো 1 মাস ধরে ওনার সেবা করেছিস। পায়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমার শ্বশুরবাড়ির লোকজন আসলে ভালো নয়, কিন্তু পূজা বৌদির শ্বশুরবাড়ির লোকজনই বা খুব ভালো ছিল কোথায়? পূজা বৌদির শাশুড়ি আর ননদও তো ওর সঙ্গে ভালো ব্যবহার করতো না। তার মানে কি জানো মা, তুমি আর আমরাও তো বৌদিকে কতবার বাপের বাড়ি যেতে দেইনি। কখনো পরীক্ষার অজুহাত দিয়েছি, কখনো অসুস্থতার কথা বলেছি। ওর মন কতবার কষ্ট পেয়েছে। আজ আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে ঠিক সেটাই করছে। তাহলে তারা নতুন আর কি করছে? সবাই তো এভাবেই করে। একবার বাড়িতে বৌমা এসে গেলে যেন সে হাতের পুতুল পেয়ে যায়। তার বাপের বাড়ি যাওয়ার ওপর নিয়ন্ত্রণ বসিয়ে দেওয়া হয়। কখনো যেতে দিলেও মাঝপথে ফোন করে আবার ফিরিয়ে আনা হয়। বৌমার নিজের ইচ্ছা, নিজের অনুভূতি যেন কোনো মূল্যই থাকে না। বিয়ের পর তাকে শ্বশুরবাড়ির লোকজনের ইচ্ছা মতোই চলতে হয়। পায়েলের গলা ভারী হয়ে এলো। এখন আমি বৌদির কষ্টটা বুঝতে পারছি। কাজল দিদি আমাকে কতবার বোঝাতো, কিন্তু আমি কখনো শুনিনি। সবসময় নিজের ইচ্ছে মতো চলেছি। কিন্তু মা,
তুমি তো আমাকে বোঝাতে পারতে, বলতে পারতে বৌদির সঙ্গে এমন আচরণ করা অন্যায়, করিস না। একজন মায়ের তো এটাই দায়িত্ব, সন্তানকে ভুল কাজ করা থেকে আটকানো, ভুল করলে তাকে বোঝানো। কিন্তু তুমি তো আমাকে আটকানো তো দূরের কথা, বরং উৎসাহ দিয়েছ। অথচ তুমি নিজেও তো শাশুড়ি হওয়ার আগে একজন বউ ছিলে। তোমারও তো বৌদির কষ্টটা বোঝা উচিত ছিল। কিন্তু আজ সেই কষ্টের অর্থ আমি নিজের জীবন দিয়ে বুঝছি। তুমি যদি বৌদির সঙ্গে ভালো ব্যবহার করতে আর আমাকেও সঠিক শিক্ষা দিতে, তাহলে আজ তোমার মেয়েকেই নিজের বাড়ি থেকে আসার জন্য এইভাবে কাঁদতে হতো না। পায়েলের কথা শুনে সুমিত্রা দেবীর মুখ থেকে আর কোনো কথা বের হলো না। আজ তার নিজের মেয়েই যেন তার সামনে সত্যের আয়না ধরে দাঁড়িয়েছে। লজ্জায় সুমিত্রা দেবীর চোখ নিচু হয়ে গেল। হয়তো কোথাও না কোথাও তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। ঠিক সেখানেই বসেছিল পূজা। সুমিত্রা দেবী পূজার চোখের দিকেও তাকাতে পারছিলেন না। ফোনটা তখন স্পিকারেই ছিল। কাজল আর পূজা দুজনই পায়েল আর সুমিত্রা দেবীর সমস্ত কথা শুনছিল। কেউ কোনো কথা বলল না। কাজল বোনের সঙ্গে দেখা না করেই কয়েকদিন পর বিদেশে ফিরে গেল। এরপর আরও কয়েক মাস কেটে গেল। এদিকে পায়েল 2-4 দিনের জন্য বাপের বাড়িতে এলো। বাড়িতে ঢুকেই সে হাসি মুখে বলল, বৌদি, আজ তোমার হাতের কিছু স্পেশাল খাবার খেতে খুব ইচ্ছে করছে, প্লিজ বানিয়ে দেবে? পূজা মিষ্টি হেসে বলল, ঠিক আছে, তুমি বসো, মায়ের সঙ্গে গল্প করো, আমি রান্না করে দিচ্ছি। ঠিক তখনই পূজার বাবার ফোন এলো। পূজা মা, তোর মায়ের শরীর খুব খারাপ, তোকে খুব দেখতে চাইছে, তুই তাড়াতাড়ি চলে আয়। ফোনের ওপাশ থেকে বাবার কান্না ভেজা গলা শোনা যাচ্ছিল। পূজার বুকটা কেঁপে উঠল। তার মনে হলো এবারও হয়তো কেউ তাকে বাপের বাড়ি যেতে দেবে না। তাই মন খারাপ করে সে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে শুরু করলো। ঠিক তখনই পায়েল এসে রান্নাঘরে ঢুকলো। পূজার হাতের ব্যাগটা তুলে নিয়ে বলল, বৌদি, তুমি যাও। পূজা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পায়েল বলল, ননদকে আপ্যায়ন পরেও করতে পারবে, কিন্তু তার আগে তুমি তোমার বাপের বাড়ির দায়িত্বটাও পালন করো। বিয়ে হয়ে গেলেই বাপের বাড়ির প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। মায়ের সঙ্গে সম্পর্কও কখনো শেষ হয় না। মা তো মাই হয়। তারপর পায়েল নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বৌদিকে বাপের বাড়ি যেতে দাও। বৌদি এখন মায়ের পাশে থাকা খুব দরকার। বৌদি, তুমি নিশ্চিন্তে যাও, এখানকার জন্য একদম চিন্তা করবে না। আমি আর মা দুজন মিলে সব সামলে নেব। নিজের ননদের মুখে এমন কথা শুনে পূজা যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে এগিয়ে এসে পায়েলকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, থ্যাংক ইউ দিদি, তুমি আজ আমার কষ্টটা বুঝতে পেরেছ। সুমিত্রা দেবী এবার শান্ত গলায় বললেন, হ্যাঁ বৌমা, এবার তোমার মায়ের কাছে তোমার যাওয়াটা বেশি জরুরি। তারপর তিনি ছেলে পবনকে ডেকে বললেন, বাবা, বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয়। আর যদি ওর মায়ের শরীর বেশি খারাপ হয়, তাহলে তুইও 2-3 দিন ওখানে থেকে যাস। ভালোভাবে চিকিৎসা করিয়ে তারপর দুজন ফিরে আসিস। বন্ধুরা, জীবনের কিছু সত্য আমরা তখনই বুঝতে পারি যখন সেই পরিস্থিতি নিজের জীবনে এসে দাঁড়ায়। বউ ননদ কিংবা বৌদি ননদের সম্পর্ক ঠিক তেমনই। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির সম্পর্কের আসল মূল্য একজন মেয়ে বিয়ের পর সবচেয়ে গভীরভাবে বুঝতে পারে। তাই কারোর কষ্টকে ছোট করে দেখা উচিত নয়, কারণ আজ আপনি যে কষ্ট কাউকে দিচ্ছেন, কাল সেই একই কষ্ট আপনার জীবনেও ফিরে আসতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।